ওকে স্টুডেন্টস, তাহলে আমরা চলে এসেছি আমরা আমাদের নেক্সট কনসেপ্ট, যাকে আমরা বলছি, খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট আমরা এখন শিখব, যাকে আমরা বলবো শতকরার ক্রমিক পরিবর্তন বা ক্রমিক শতাংশ পরিবর্তন। এই পয়েন্টটি আমরা এখন শিখব, এই কনসেপ্টটি আমরা শিখব, ক্রমিক শতাংশ পরিবর্তন। ঠিক আছে, এই কনসেপ্টটা কি রিপ্রেজেন্ট করছে, কি শিখতে পারবো আমরা, আমি সমস্ত ডিটেলস আলোচনা করছি। এটার মানেটা কি? আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা হচ্ছে আমরা কোনো একবার শতকরা বৃদ্ধি এবং একবার শতকরা হ্রাস কি করে করতে হয় কোনো একটি সংখ্যার ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম। তার নির্দিষ্ট সূত্র রয়েছে, সেই সূত্রটি সম্বন্ধে আমি ডিসকাস করলাম এই ভিডিওতে। এবার আমরা যেটা করব, আমরা শতাংশে বৃদ্ধি বা হ্রাস দুটোই করব, কিন্তু আমাদের এবার পরপর, সাধারণত পরপর দুবার শতাংশের বৃদ্ধি বা শতাংশের হ্রাস কিভাবে বের করতে হয় আমাদের ক্ষেত্রে অঙ্কে দেওয়া থাকলে, সেটা আমরা এবার শিখতে যাচ্ছি। পরপর দুবারের জন্য আমরা কি করে আমরা কনসেপ্টটি ইউজ করব বা ইউটিলাইজ করব, সেটা আমরা এখন শিখব। সাপোজ আমি একটি ডায়াগ্রাম আঁকছি, ভালো করে দেখবে, একটি ছবি আঁকছি ফার্স্টে। মনে করো আমি ফার্স্টে কোন একটি সংখ্যা আছে এ, সেই সংখ্যাটিকে ফার্স্টেই আমি মনে করো বৃদ্ধি করছি এক্স পার্সেন্টেজে। ঠিক আছে, কোন একটি সংখ্যা আছে এ, এই সংখ্যাটিকে আমি ফার্স্টে এক্স পার্সেন্টেজ কি করলাম, বৃদ্ধি করলাম। যেটা আমরা একটু আগে লিখলাম যে ল্যাঙ্গুয়েজে, যে এক্স কে 20% বৃদ্ধি করা হলো, একটু আগে আমরা করেছি কিছুক্ষণ আগে। তো সিমিলারলি আমরা এখানে এটাকে সিম্বলিক আকারে লিখছি, যে একে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে উপরে এক্স পার্সেন্টেজ লিখেছি প্লাস দিয়ে, তার মানে হচ্ছে একে এক্স পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে। বৃদ্ধি করে সাপোজ আমি একটি মান পাবো, অবশ্যই সেই মানটাকে ধরে নিচ্ছি আমি এখন বি। বি কে ফার্দার আরেকবার আমি কি করছি, সাপোজ মনে করা যাক যে ওয়াই পার্সেন্টেজ আমরা বৃদ্ধি করে মান পাচ্ছি আমরা একটি সি। তাহলে এ বি সি তিনটি আমার কাছে কিন্তু আননোন ভ্যালু রয়েছে, এবং এক্স আর ওয়াই পার্সেন্টেজও কিন্তু আমাদের কাছে আননোন এখন রয়েছে। আমি ফার্স্টে এটা কি জেনারেল ফর্মুলাটা আমি তোমাদের দেখাবো, যে কি করে আমরা একটি সূত্র পাই এখান থেকে গুরুত্বপূর্ণ, সেই সূত্রটা কিভাবে আসছে। একে ফার্স্টে আমি এক্স পার্সেন্ট বৃদ্ধি করলাম, সেখান থেকে কি পাচ্ছি, বি পাচ্ছি। বি কে আমি আরেকবার ওয়াই পার্সেন্ট বৃদ্ধি করে পাচ্ছি আমি কত, সি। তাহলে এখানে কোশ্চেনটা আমাদের কাছে এরকম থাকবে যে আমরা যে এ কে বি হয়ে যে সি তে জার্নিটা করলাম, পরপর দুবার যে বৃদ্ধি হলো, তাহলে এ থেকে সি তে যদি আমি একবারে চেক করি, ঠিক আছে, মানে এ থেকে সি তে যে পরিবর্তনটা হলো, মোট পরিবর্তন, অর্থাৎ ওভারঅল বা সম্পূর্ণ পরিবর্তন, যেটা আমি বললাম মোট পরিবর্তন, মোট শতকরা পরিবর্তন, মোট শতকরা পরিবর্তন, এটা ঠিক কত হলো, এখন আমরা এটাই ক্যালকুলেট করব। অর্থাৎ এ থেকে সি তে আমার কাছে শতকরার মোট পরিবর্তন কত হয়েছে, আমরা একবারেই ক্যালকুলেট করতে এখন শিখব। ঠিক আছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ পরপর কিন্তু দুবার এখানে পার্সেন্টেজ চেঞ্জ বা শতকরার চেঞ্জ পরিবর্তন করা হয়েছে। ফার্স্টে আমি দুটোই কিন্তু বৃদ্ধি নিয়েছি, এক্স পার্সেন্ট ওয়াই পার্সেন্ট দুটোই পজিটিভে আছে। তাহলে কি করবে, একটি ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখবে। যখনই আমাদের পরপর দুবার আমাদের শতকরা পরিবর্তন করতে হয়, এবং আমরা যদি শতকরা যে মানগুলি দেওয়া থাকবে সেই মানগুলি যদি আমাদের কাছে পূর্ণ সংখ্যায় থাকে, তাহলে তবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সূত্রটি খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। সূত্রটি হচ্ছে এরকম, প্রথমে এক্স পার্সেন্টেজ বৃদ্ধি করা হয়েছিল, তাহলে কি করবে, ফার্স্টে প্লাস এক্স লিখবে বা এক্স লিখবে, প্লাস দিয়ে লিখবে। তারপরে হচ্ছে ওয়াই পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল, তাই আমরা কি করব, প্লাস ওয়াই লিখবো। প্লাস সাইন দিয়ে আমরা কি করব, এক্স ইন্টু ওয়াই করব, বাই কি করে দেবো, 100 করে দেবো। অর্থাৎ এটাকে চাইলে আমরা আরেকভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই যে মানটা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটির মানটি আমরা একটি পূর্ণ সংখ্যায় পেতে পারি, অথবা ডেসিমেলও পেতে পারি, সেটা আমাদের অঙ্ক বেসিসে আমরা দেখব। এই যে মানটি আসবে, এই মানটি আইদার পজিটিভও আসতে পারে অথবা নেগেটিভও আসতে পারে। যদি আমাদের কাছে দেখি যে আমরা এই মানটি পজিটিভ সাইনে পাচ্ছি, যদি আমাদের কাছে প্লাস সাইনে থাকে, পজিটিভ সাইনে থাকে, এই মানটি যদি আমাদের কাছে পজিটিভ সাইনে থাকে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের কাছে শতকরা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, শতকরা কিন্তু বৃদ্ধি হবে সেক্ষেত্রে। যদি এই যে আমাদের কাছে সংখ্যাটি আসবে এখান থেকে ক্যালকুলেট করার পরে, যদি আমাদের কাছে মাইনাস সাইন চলে আসে সংখ্যাটির সামনে, মাইনাস সাইন নিয়ে থাকে,
তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের কাছে হ্রাস করা হয়েছে, এবং অর্থাৎ হ্রাসটি কিন্তু অবশ্যই শতকরা হ্রাস হবে। কারণ দেখো অঙ্কটির পাশে আমি একটি পার্সেন্টেজ সাইন পুট করেছি বা বসিয়েছি। শতকরা বৃদ্ধি অথবা শতকরা হ্রাস আমাদের এই পজিটিভ বা নেগেটিভ সাইনের উপর ডিপেন্ড করবে। এটা যখন আমরা এক্সাম্পল করব, অঙ্ক করব, তখনই তোমরা পরিষ্কার দেখতে পারবে। ওকে, এটি গেল আমাদের কাছে ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা পরপর দুবার যদি বৃদ্ধি বলে বা বৃদ্ধি অথবা হ্রাস দুটোই ক্ষেত্রে কিন্তু আমরা মানটা বের করতে পারি। এবার তোমরা বলবে যে আমি তো এখানে ফার্স্টে এক্সাম্পলটা যে নিয়েছি দুটার ক্ষেত্রে আমি প্লাস প্লাস দিয়েছি, x% y%, তাহলে হ্রাস হলে তাহলে কি করবো, এখানে দুটোই বৃদ্ধি নেওয়া হয়েছে। যখনই হ্রাস হবে তখন কিছুই না, মনে করো আমি সাপোজ একটা এক্সাম্পলই বলছি, সবচেয়ে বেটার হবে এটা। মনে করো x কে ফার্স্টে আমরা এখানে 20% সাপোজ বৃদ্ধি করলাম, ঠিক আছে, এবং বৃদ্ধি করে কিছু একটা আমরা মান পাচ্ছি। সাপোজ আমি এক্স না বলে এখানে আমি যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম, যে কোনো একটি সংখ্যা ছিল এ, তাকে আমরা ফার্স্টে যখন এক্স 20% বৃদ্ধি করে বি পাচ্ছি, মনে করো বি কে সাপোজ মনে করো আমি হ্রাস করছি 30%, এবং হ্রাস করে আমি পাচ্ছি একটি সংখ্যা সি। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে কিন্তু আমার ফর্মুলা অনুযায়ী +20, ওয়াই এর মান কিন্তু হয়ে যাচ্ছে আমার কাছে -30। আমরা তাহলে কি করব, যখন হ্রাস হবে, যেই সাইনটা হ্রাস হচ্ছে, যদি প্রথমের মানটি আমাদের কাছে হ্রাস বলে পার্সেন্টেজে, তাহলে এক্স এর মান মাইনাস হয়ে যাবে। আর যদি দ্বিতীয় মানটি হ্রাস বলা হয়, তাহলে দ্বিতীয় মানটি আমাদের কাছে মাইনাস সাইনে লিখতে হবে। তাহলে ফর্মুলা কি আসবে, আমাদের ফর্মুলা কি বলছে, এক্স প্লাস ওয়াই, তাহলে +20 -30 হয়ে যাবে, কারণ প্লাস ওয়াই ছিল, তো ওয়াই এর মান কত, -30, প্লাস আমরা কি করব, এক্স ইন্টু ওয়াই। আমি আগে ফার্স্টে সাইন সহ পুরোটা বসিয়ে নিব বাই 100। এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেট করব, তাহলে পাচ্ছি -10। এখানে কত পাচ্ছি, 20 × 30 বাই কত পাচ্ছি আমরা, 100 পাচ্ছি। কাটাকাটি করে দাও এখানে, তাহলে পাচ্ছি আমরা -10 -6 কত পাচ্ছি, তাহলে মাইনাস আমরা 16। যদি -16 এসে থাকে আমাদের কাছে এই মানটি, তার মানে আমরা বুঝেই যাচ্ছি যে আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে এই অঙ্কটির ক্ষেত্রে, যেটা আমি টেনে নিয়েছি এক্সাম্পলটি, তাহলে আমাদের বলবো যে 16% কি হচ্ছে এখানে, হ্রাস হচ্ছে। কারণটা কি, আলটিমেট ভ্যালুর মধ্যে আমরা সাইনটা কি পাচ্ছি, এখানে নেগেটিভ সাইন পাচ্ছি। যখন এই নেগেটিভ সাইন হবে, এইমাত্র কি বললাম আমি, মাইনাস সাইন মানে আমাদের কাছে কি থাকবে, হ্রাসকে বোঝাচ্ছে। এবং যত মানটি পেয়েছি পাশে একটি পার্সেন্টেজ সাইন বসাবো আমরা, মাইনাসের জন্য কি বলতে হবে আমার, তাহলে হ্রাস হচ্ছে। এইভাবে আমরা অঙ্কটি করছি, যখন বৃদ্ধির সময় প্লাস থাকবে, হ্রাস হলে আমরা মাইনাস করছি। এটি হলো আমাদের ক্রমিক শতাংশ পরিবর্তন। পরপর যখন আমাদের দুবার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, অর্থাৎ পরপর দুবার, কিন্তু ক্রমিক মানে এখানে পরপর আমরা দুবার পরিবর্তনের ক্ষেত্রে কথা বলছি বারবার, ঠিক আছে, পরপর দুবার কিন্তু পরিবর্তনটা করা হচ্ছে। ঠিক আছে, আশা করছি তোমাদের এই মেথডটি, প্রসেসটি ভালো করে ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে ভিডিওটি মাল্টিপল টাইমস দেখবে, এবং আশা করছি তোমাদের পুরোপুরি সূত্রটি ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রটি ভালো করে মনে রাখবে, যেটা আমি এখানে ব্র্যাকেট করে রেখেছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের এই ক্রমিক শতাংশ পরিবর্তনের ক্ষেত্রে। ওকে, এটি হচ্ছে আমাদের কাছে ফর্মুলাটি। ক্রমিক শতাংশ পরিবর্তন কিভাবে করতে হচ্ছে তার আমি একটা হালকা এক্সাম্পলও দেখিয়ে দিলাম। এইভাবে আমরা এক্সাম্পলগুলো অ্যাপ্লাই করব, এবং এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলি ট্রাই করব। নেক্সট যে কনসেপ্ট সম্বন্ধে আমি তোমাদেরকে আলোচনা করছি, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সূত্র রয়েছে, সেই সূত্রগুলি সম্বন্ধে আমি এখানে ডিসকাস করছি। ভালো করে দেখে নাও। তাহলে আমরা চলে এসেছি আমাদের নেক্সট কনসেপ্ট। আমরা পার্সেন্টেজ সাকসেসিভ মানে শতকরার ক্রমিক পরিবর্তন শিখলাম। নেক্সট কনসেপ্টে আমরা আসছি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ভালো করে দেখবে। এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ কনসেপ্ট পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টারটির থেকে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ যত রকম কনসেপ্ট রয়েছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, সেই সমস্ত কনসেপ্ট আমরা এই ভিডিওতে ভালো করে আমরা শিখবো আজকে। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট যেটা আমি বলছি এখানে, বলতে গেলে দুটি ইম্পর্টেন্ট সূত্র রয়েছে বা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী, গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা বলতে পারি, ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক। সম্পর্ক কিরকম, কাদের মধ্যে সম্পর্ক, এটা আমি ভালো করে ডিসকাস করছি।
এগুলো কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল টার্মস আমরা বলতে পারি, বা কিছু আমরা প্যারামিটার্স বলতে পারি, যাদের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি ফার্স্ট যে সম্পর্কটি আমি আলোচনা করছি 1 নম্বরে, সেটি হচ্ছে আমরা খরচ, প্রথম সম্পর্কটা আমরা শিখবো, সেটা হচ্ছে ব্যবহার খরচ এবং আমরা মূল্য, এই তিনজনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। ব্যবহার খরচ এবং মূল্য একটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক নিয়ে আমি আলোচনা করছি। যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এটি কাজে দেবেই, অর্থাৎ কাজে লাগবেই। তিনজনের মধ্যে, অর্থাৎ ব্যবহার খরচ এবং মূল্য, এই তিনজনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেটা আমি বলছি বারবার। কেমন সম্পর্ক থাকবে, অলওয়েজ মনে রাখবে সেই সূত্রটি হচ্ছে আমাদের কাছে, যে খরচ বা আমরা বলতে পারি মূল্য যেটা রয়েছে, মানে আমরা এটাকে বাংলা ইংলিশে বলি প্রাইস বলি, মূল্য ইনটু ব্যবহার সমান সমান হয়ে যাবে আমাদের কাছে খরচ। এটা মনে রাখবে, মূল্য ইনটু ব্যবহার সমান সমান হয়ে যায় আমাদের কাছে খরচ, তার সাথে হয়ে যায় সমান। আমরা যখন অঙ্কগুলি করব, ব্যবহার খরচ এবং মূল্যের মধ্যে সম্পর্ক যখন দেওয়া থাকবে কোশ্চেনে, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যে সূত্রটি সম্বন্ধে আমি আলোচনা করছি বা সম্পর্কটির মধ্যে, যেটি হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে আয় খরচ এবং সঞ্চয়ের মধ্যে সম্পর্ক। আয় খরচ এবং সঞ্চয়ের মধ্যে সম্পর্ক, এই তিনটে প্যারামিটার্স এর মধ্যে বা তিনটে টার্মস এর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক, সেটাও কিন্তু একটি ফর্মুলা রয়েছে, ফর্মুলাটি মনে রাখবে। আমাদের যে আয় হয়, মানে আমরা যে ইনকামটা করি যে কোনো জায়গা থেকে, সেই আয়টা সমান সমান হয়ে যায় আমাদের কাছে খরচ প্লাস আমাদের সঞ্চয়, এর সাথেই কিন্তু আমাদের কাছে সমান হয়ে যায়। কারণটি দেখো, আমরা যে পরিমাণ আয় করি তার একটি অংশ আমরা কি করি, অবশ্যই খরচা করি, কিছু অংশ নিয়ে খরচা করি। যে অংশটা খরচা করলাম সেটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল, তাহলে যে পরিমাণ টাকা বর্তমানে রয়েছে সেটা কি হবে, অবশ্যই আমাদের কাছে কি হবে, সঞ্চয় বা আয় থেকে আমরা দুটি পার্ট পাচ্ছি। আয়, আমরা যে ইনকাম করছি তার দুটি ব্যবহার আমরা করছি, একটি হচ্ছে খরচ খরচ করছি, আর আরেকটি পার্ট আমরা কি করছি, সঞ্চয় করছি। এটি হচ্ছে আমাদের কাছে আয় খরচ এবং সঞ্চয়, এই তিনটির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ককে বোঝাচ্ছে। ওকে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটি ভালো করে মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় আমাদের যখন তিনটে প্যারামিটার গিভেন থাকবে, আয় খরচ সঞ্চয়, তখন আমাদের কাছে এই সূত্রটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই গেল দুটি সূত্র, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি কনসেপ্ট আকারে বললাম। এই সূত্র দুটি ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো আমাদের এই কনসেপ্টটিও পূর্ণ হয়ে গেল। নেক্সট কনসেপ্ট যেটা আমি বলতে যাচ্ছি, সেটিও একটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেটা হচ্ছে আমাদের একটি ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র, সেই সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে এই পার্সেন্টেজ চ্যাপ্টারে। যেমন এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম কিভাবে কাজে লাগবে, সেটাও আমি ভালোভাবে ডিসকাস করছি তোমাদের জন্য। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, এটিও কিন্তু আমাদের অঙ্ক করার সময় খুব কাজে দেবে। কখন, কিরকম টাইপের অঙ্ক করার সময় কাজে দেবে, সেটাও আমি ডিসকাস করছি, এইমাত্র বললাম। সাপোজ মনে করো আমাদের কাছে এমন একটা কোশ্চেন রয়েছে যে কোনো একটি এক্সাম হচ্ছে বা এক্সামিনেশন চলছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। একটি পরীক্ষায় মনে করো 70, আমি এটা সাপোজ একটা এক্সাম্পল বলছি এখানে, যে কোনো একটি পরীক্ষায় 70% ছাত্র ইংলিশে
পাস করে। ঠিক আছে, এবং আমরা বলতে পারি 65% ছাত্র ম্যাথসে বা গণিতে, আমরা বলতে পারি ছাত্র ম্যাথসে পাস করে। ঠিক আছে, ওকে। তারপরে মনে করো বলা রয়েছে যে 27% ছাত্র, আমি একটা অঙ্কের থ্রুতেই তোমাদের বলছি কনসেপ্টটি, উভয় বিষয়ে ফেল করে। সাপোজ উভয় বিষয়ে ফেল করে, তাহলে মনে করো পাশের হার কত নির্ণয় করতে হবে। পাশের হার কত আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, সাপোজ আমি বলছি। এবার বলেছে দেখো 70% ইংলিশে পাস করছে, 65% ম্যাথসে পাস করছে। যেহেতু পাসের ক্ষেত্রে সংখ্যাটা বেশি রয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে, তাহলে আমাদের কাছে অঙ্কটি যে দেওয়া আছে এখানে, সেটা আমি কি করছি, ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি বা ভেন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। কিভাবে দেখো, কিভাবে আমরা এই চিত্রটা ড্র করছি। আমরা এখানে দুটি বৃত্তাকার এখানে ছবি আঁকবো। সাপোজ মনে করো আমি দুটা সার্কেল এখানে ড্র করছি বা বৃত্ত আঁকছি। এই দুটি বৃত্ত একে অপরকে পরস্পর কি করেছে, ছেদ করেছে দুটি পয়েন্টে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথম যে সার্কেলটা আমি ড্র করছি এখানে হচ্ছে আমরা বলবো 70% ছাত্র যারা কিনা ইংলিশে পাস করে। ঠিক আছে, তাহলে আমরা এটা এই যে প্রথম যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটা শুধুমাত্র রিপ্রেজেন্ট করছে কিসের জন্য, ইংলিশে পাস করছে এমন ছাত্রদের কথাই বলেছে। এই ভেন ডায়াগ্রামটি শুধুমাত্র ইংলিশের জন্য। এই যে দ্বিতীয় যে ভেন ডায়াগ্রামটি আছে, এটা আমাদের কি বলতে পারি, ম্যাথসের জন্য, মানে অঙ্কের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশের জন্য, এটা হচ্ছে আমাদের কাছে অঙ্কের জন্য আমরা এখন বলছি। ওকে, এবার দেখো এখানে আমরা কি কি পাই এখান থেকে। এই যে সার্কেলের যে দুটি বৃত্তাকার যে আমি আহ ছবি ড্র করেছি বা চিত্র আঁকছি, এই চিত্র দুটির মধ্যে দেখো দুটি পয়েন্টে আমরা কি পাচ্ছি, দুটি পয়েন্টে ছেদ করেছে দেখতে পাচ্ছি। এখানে দেখো মাঝখানে একটি কমন রিজিয়ন পাচ্ছি দুজনের মাঝখানে। এই জায়গাটা দেখো একটা কমন ক্ষেত্র পাচ্ছি বা রিজিয়ন পাচ্ছি। এই যে কমন যে জায়গাটি রয়েছে, এই জায়গাটা কি রিপ্রেজেন্ট করছে, যেহেতু আমি পাশের ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা বানালাম এখানে, মানে পাশের জন্য পাশ রিপ্রেজেন্ট করছে, তো পাশের জন্য এটি রিপ্রেজেন্ট করছে আমাকে শুধুমাত্র কি, পুরোপুরি সার্কেলটা ইংলিশে পাস। ঠিক আছে, এই যে সার্কেলটি রয়েছে এটা আমাদের রিপ্রেজেন্ট করছে কিসের জন্য, পুরোপুরি অঙ্কে পাস। এবার আমি এখান থেকে কিছু কনসেপ্ট তোমাদের বলবো, যেমন এখান থেকে সাপোজ মনে করো আমাকে যদি বলা হয় যে কতটুকু পোর্শন আমাদের শুধুমাত্র ইংলিশে পাস করেছে। ঠিক আছে, ইংলিশে পাস করেছে কিন্তু অঙ্কে শুধুমাত্র ইংলিশে পাস করছে। এটা হচ্ছে আমরা শুধুমাত্র যদি বলি এই সার্কেলটি, পুরোপুরি সার্কেলটা আমরা ড্র করেছি, প্রথম সার্কেলটি ইংলিশে পাস যদি বলি, এখানে দেখো অঙ্কের কিছু পোর্শন ঢুকে বসে আছে কিন্তু, দেখতে পাচ্ছ অঙ্কেরও কিছু পোর্শন আছে। আবার যদি বলি দ্বিতীয় সার্কেলটা নেই বা দ্বিতীয় যে বৃত্তটা আছে সেটা যদি নেই আমরা, সেখানে দেখো কিছু পোর্শন যেটা আমরা কমন রিজন এই পার্টটা যে বলছি, এখানে কিন্তু আমরা দেখো অঙ্কেরও কিছু মানে ইংলিশেরও কিছু পার্ট ঢুকে আছে যখন আমরা অঙ্কটা দেখছি। তার মানে শুধুমাত্র ইংলিশ পাস এই যে পোর্শনটা রয়েছে আমাদের, এইটুকু যে এরিয়াটা রয়েছে এখান থেকে এতটা অবধি, এই পার্টটা রিপ্রেজেন্ট করছে কিসের জন্য আমাদের, শুধুমাত্র ইংলিশে পাস। অর্থাৎ এই পার্টটি আমাদেরকে বোঝায় শুধুমাত্র ইংলিশে পাসকে, শুধুমাত্র ইংলিশ পাসকে বোঝাচ্ছে কোনটা, এই সেকশনটা যেটা কিনা আমরা এখানে এঁকেছি। অর্থাৎ এই যে লাল দেখতে পাচ্ছ, এই লাল সেকশনের বাইরে গিয়ে মানে এই পার্টটা কিন্তু হবে না, এই পার্টটার বাদে যে নীল আমি পেন দিয়ে যে ড্র করলাম, এই পার্টটা কিন্তু শুধুমাত্র ইংলিশ পাসকে বোঝাচ্ছে। ওকে, একইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাথস ক্ষেত্রে আসলে, এবার ম্যাথসের ক্ষেত্রে শুধুমাত্র যদি ম্যাথসে পাস বলি, তাহলে আমাদের কাছে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা। সাপোজ আমি এভাবে ড্র করলাম, এই যে লাইন বাই লাইন আমি ছবিটা আঁকছি, এই যে সেকশনটা আছে এটা কি রিপ্রেজেন্ট করছে আমাদের কাছে, শুধুমাত্র ম্যাথসে পাস করছে কতজন সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র গণিতে বা ম্যাথসে পাসকে বোঝাচ্ছে শুধুমাত্র। এখানে কিন্তু ইংলিশের পোর্শনটা আমাদের কাছে নেই। ওকে, একটা যে আমাদের দেখতে পাচ্ছি যে ইংলিশ
আর একটা হচ্ছে আমাদের কাছে রয়েছে ম্যাথস, যে পার্টটা আমি এখানে ডিসকাস করলাম তোমাদের জন্য। ঠিক আছে, সাপোজ আমি এটা এইভাবে ড্র করছি। ওকে, এই যে মিডিলে যে পোর্শনটা রয়েছে, যেটা কিনা দুজনের মধ্যেই কমন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই পার্ট পোর্শনটা রিপ্রেজেন্ট করছে আমাদের ইংলিশ এবং ম্যাথস দুটি বিষয়ে পাস, উভয় পাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই গেল আমাদের ভেন ডায়াগ্রাম, যেটা আমাদের জানা দরকার ছিল এখানে। আমি একটি অঙ্ক দিয়ে বললাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে 70% ছাত্র ইংলিশে পাস করছে। 70% বলতে এইটার পুরোপুরি পার্টটাই কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ইংলিশে হয়ে যাচ্ছে। 65% ছাত্র ম্যাথসে, তো আমাদের ম্যাথসে পাস বলতে এখানে 65, তো এটা আমাদের ইংলিশে পাস হয়ে যাচ্ছে 70%, যেটা আমাদের কাছে রয়েছে এটি হয়ে যাচ্ছে আমাদের কাছে 65, যেটা কিনা ম্যাথসে পাস করেছে। আর 27% উভয় ফেল করেছে। এবার তোমরা বলবে তাহলে ফেলের ডায়াগ্রাম তাহলে কোথা থেকে পাবো, আমরা ফেলের ইনফরমেশন কোথা থেকে পাচ্ছি? কারণ শুধুমাত্র এটা আমরা কিসের জন্য ড্র করলাম, পাসের জন্য ড্র করেছি। তাহলে এই যে আমাদের দুটো বৃত্তাকার যে অংশ রয়েছে, এই অংশ দুটি বাদে বাকি যে অংশটা পড়ে থাকবে, সেই পার্টটাই কিন্তু আমাদের কাছে ফেলকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই বৃত্তাকার অংশের বাইরে যে অংশটা রয়েছে, যেটা কিনা আমাদের স্ক্রিনের যে অংশটা রয়েছে বক্স করা, আমাদের বক্স করাটা রয়েছে, এই বক্স করা পার্টটা কিন্তু আমাদের ফেলকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এটাই গেল আমাদের ভেন ডায়াগ্রাম, যেটা আমরা এখন শিখলাম। এখান থেকে কাকে কোনটা রিপ্রেজেন্ট করছে সেটা আমরা ভালো মতো এখানেই ডিসকাস করেছি। ওকে, এখানে সাপোজ মনে করা যায় 27% যারা কিনা উভয় বিষয়ে ফেল করেছে, এই রিজিয়নটা আমরা ধরতে পারি। ঠিক আছে, তো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যাবতীয় যা যা কনসেপ্ট আমাদের জানা দরকার ছিল, আমরা এই ভিডিওতে আজকে এখানেই কমপ্লিট করলাম। ঠিক আছে, পার্সেন্টেজ রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলি আমাদের অঙ্ক করার সময় কাজে দেবে, সমস্ত কনসেপ্ট নিয়ে আমি এখানে ডিসকাস করেছি। আশা করছি তোমরা ভালো মতো ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। এবং এর পরের ভিডিওতে আমরা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি যে আমি তোমাদের কাছে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা তোমাদের জন্য ডিফেন্স র্যাঙ্কার্স এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে, যেটা কিনা আমাদের প্রজেক্ট বা আমাদের টার্গেট রয়েছে, সেই টার্গেট অনুযায়ী আমরা তোমাদের জন্য, আমি এই ভিডিওতে ম্যাথ সেকশনে পিওয়াইকিউস নিয়ে আসছি। সেখানে মোটামুটি আমরা 15টি মতো কোশ্চেন্স, যেগুলো কিনা পিওয়াইকিউতে এসেছে, এবং সম্ভাব্য যে সমস্ত কোশ্চেনগুলি থাকবে, অর্থাৎ সম্ভাব্য বলতে আমরা সামনের বছর বা এই বছরে যে সমস্ত এক্সামগুলি দেখতে পাবো ডিফেন্স রিলেটেড, সেই সমস্ত এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে, সে সমস্ত কোশ্চেন্স নিয়ে আমি একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এর পরের সেকশনে। তো আশা করছি তোমাদের এই কনসেপ্ট ভিডিওটি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে খুবই ভালো লাগবে। এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। সবাইকে আমি অনুরোধ করব, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমাদের বিভাসমান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো থ্যাংক ইউ সবাইকে।